এবছরের ওমেন্স ডে থিম হলো ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সেলারেট প্রগ্রেস। সবাইকে বলবো হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আমরা যদি ফিমেলদের লেডিসদের আরো বেশি চান্স দেই, ওদেরকে মাল্টিটাস্কিং করায় হেল্প করি, তবে আরো অনেক বেশি গ্রোথ হবে সোসাইটির। তো আমি উইশ করছি সবাইকে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ কার্ডিওলজিস্ট ফ্রম মেডিথিক্স ক্লিনিক, that all the ladies should be very courageous and they should be confident and they should come forward and show their true potential. From my heart, I am wishing all the ladies here as a very very happy International Women's Day. থ্যাংক ইউ। চামেলি দাস কথা বলছিলাম, মেডিথিক্স এর অপারেশন এবং সমস্ত ম্যানেজার হিসেবে কাজ করছি। সমস্ত ফ্লোরের অপারেশন, সমস্ত ম্যানেজিংটা আমি দেখছি। অ্যাজ এ এইচআর বা অ্যাজ এ অপারেশন আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যাতে ফিমেলরা প্রফেশনে আরো বেশি করে এগিয়ে আসতে পারে। এটা বলতে কোনো দ্বিধা নেই যে মেয়েরাও আজকে সমান তালে পা মিলিয়েছে সমস্ত ছেলেদের সাথে। মেডিথিক্স এটাতে আমাদের সব সময় পাশে আছে এবং সমস্ত এমপ্লয়ীদের, সমস্ত ফিমেল স্টাফদের তারা খুব ভালোভাবে টেক কেয়ার করে এবং তাদের সমানভাবে সুবিধা দেওয়া হয় যাতে তারা সুষ্ঠুভাবে কাজটা বহন করতে পারে। অ্যাকাউন্টসের বলুন, ল্যাবে বলুন বা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে বলুন, আমাদের মেয়েরা এগিয়ে আসুক আমাদের এখানে এবং এটাই আমাদের কাম্য থাকবে। এবং সমস্ত যারা ফিমেল স্টাফ আছে সবাইকে বলবো হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। থ্যাংক ইউ। নমস্কার, মেডিথিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এবং মেডিথিক্সের আমি আজ অনেকদিন ধরেই কাজ করছি। আমি মুনমুন মজুমদার অ্যাজ আ রিসেপশনিস্ট। আর এখানে মেডিথিক্সে আমাদের বেশিরভাগ এমপ্লয় ওমেন্স মানে মেয়েরা রয়েছে যারা অনেকদিন ধরে এখানে সামলাচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে তারা তাদের নিজের সমস্ত দায়িত্ব পালন করছে। আমরা চাইবো মেডিথিক্সে আরও সমস্ত যারা এমপ্লয়ি রয়েছে, বিশেষ করে মেয়েরা, তারা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করে সেই প্রচেষ্টাই চালিয়ে যাব। এবং এগেইন হ্যাপি ওমেন্স ডে। আমি রিনি প্রামাণিক, আমি এখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বহুদিন ধরে কাজ করছি। আগে এরকমই ছিল যে অ্যাকাউন্টস মানে সমস্ত ছেলেরা সামলাবে, এই ধারণাটা। মেডিথিক্সে কাজ করে আমি চাই যে আরো অনেকের যাতে এই ধারণা বদলে যায় যে অ্যাকাউন্টস মানেই যে পুরুষরাই কাজ করবে, মেয়েরা কিছু করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। মেডিথিক্সে যেমন আমি সুযোগ পেয়েছি অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করার, আমি চাইবো যে এরকম আরো সব জায়গাতেই যাতে মেয়েরা অ্যাকাউন্টসে জয়েন করতে পারে। আর সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে। নমস্কার, আমি শায়নী দত্ত। আমি মেডিথিক্সের টেলিকলার হিসেবে জয়েন করেছি। বিগত বহুদিন ধরে আমি এখানে কাজ করছি। আমি একজন মেডিথিক্সে কাজ করার সঙ্গে সঙ্গে আমি একজন ক্যারাটেকা। আমি কিছুদিন আগেই খেলে এসেছি ব্যাঙ্গালোর থেকে। তো এই ধারণা সবার মধ্যে যে রয়েছে স্পোর্টস মানে ছেলেরা খেলবে বা খেলা মানেই ছেলেদের জন্য, সেটা নয়। এক নারী সবাই সবকিছুতেই সাবলীল। তো আমরা যেহেতু নারী, আমরা কিন্তু সবকিছুই পারি। তো নারী হিসেবে আমি খুব গর্বিত যে আমি কাজ করছি মেডিথিক্সে, সঙ্গে সঙ্গে আমি একটা খেলার সঙ্গেও যুক্ত। আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি, সঙ্গে আমার বাবা মাকেও গর্ববোধ করাচ্ছি যে আমি মেয়ে হিসেবে সমস্ত কিছু একসঙ্গেই সামলে নিয়ে চলছি। মেডিথিক্স থেকে আমি সবাইকে জানাচ্ছি আজকে 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে নারী দিবসের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, নারীদেরকে নিয়ে এগিয়ে চলো। নারী হিসেবে নিজেকে গর্বিত মনে করো। কখনো নারী হিসেবে ভেবো না যে তুমি কিন্তু দুর্বল। তুমি নারী, তুমি সব সময়তেই সব জায়গাতেই এগিয়ে যেতে পারো। নমস্কার, আমি ডক্টর পারিজাত দেব চৌধুরী, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট এট মেডিথিক্স ক্লিনিক। আজকে আমি কথা বলবো সিপিআর নিয়ে, যেটা হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হলো একটা লাইফ সেভিং প্রসিডিওর, যেটা আমাদের সবারই জানা প্রয়োজন। শুধু ডক্টরদেরই নয়, যারা লেমেন আছে, নর্মাল লাইফে আছে, ওদেরও সেটা জানা খুব প্রয়োজন, যাতে যদি কোনো সময় দুর্ঘটনা কিছু হয়, কোনো কারোর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন যাতে তারা ওই সময়ে ওই পেশেন্টের কেয়ার নিয়ে তার লাইফ সেভ করতে পারে। নাও সিপিআর এর ফুল ফর্ম হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। নাও এটা আমাদের জানতে হবে যে কি অবস্থায় সিপিআর দিতে হবে। তো সিপিআর মানে চেস্ট কম্প্রেশন, তার সাথে ব্রিদিং। সিপিআর আমাদের তখনই দিতে হবে যখন পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আর পেশেন্টের অ্যাম্বুলেন্স ডাকার মাঝখানে যে সময়টা থাকে, সেই গ্যাপটা আমাদের সিপিআর দিয়ে ফুলফিল করতে হবে।
সিপিআর এ কি হবে, পেশেন্টের আমরা এক্সট্রা আর্টিফিশিয়াল ব্রিদিং দিচ্ছি, তার সাথে পেশেন্টের সার্কুলেশন বাড়াবারও চেষ্টা করছি। সিপিআর কিন্তু যে কোনো কেউ দিতে পারে, তার জন্য কোনো ফর্মাল এডুকেশনের দরকার হয় না, কোনো খুব হাই প্রোফাইল কোনো ট্রেনিং এরও দরকার হয় না। যদি বেসিক একটু সিপিআর কিভাবে দেয় জানা থাকে, যে কোনো লোক যে কোনো জায়গায় সিপিআর দিতে পারবে। তো সিপিআর দেওয়ার আগে আমাদের অবশ্যই অ্যাসেস করে নিতে হবে যে পেশেন্টের সিপিআর দেওয়ার প্রয়োজন আছে কিনা। তো সেই অ্যাসেসমেন্টের জন্য আমাদের আগে দেখতে হবে পেশেন্ট রেসপন্স করছে কিনা। ধরুন আমরা কোথাও শপিং মলে গেছি, সেখানে হঠাৎ করে একজন লোক মাথা ঘুরে পড়ে গেল, সেই অবস্থায় আমাদের দেখতে হবে যে এই পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা, পেশেন্টের সিপিআর লাগবে কিনা। তো তার ফার্স্ট জিনিস হলো সেই অ্যাসেসমেন্টটা, যে পেশেন্ট আনরেসপন্সিভ কিনা। তো আমরা কিভাবে দেখবো পেশেন্ট রেসপন্স করছে কিনা? হিমাদ্রি ফ্রম আওয়ার টিম ও দেখাবে কিভাবে পেশেন্টকে জিজ্ঞেস করতে হয়। পেশেন্টের শোল্ডারে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করতে হয় আপনি ঠিক আছেন, আপনি শ্বাস নিতে পারছেন, এই বেসিক কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতে। প্রথমে পেশেন্টটাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি ঠিক আছেন, আপনি কি শ্বাস নিতে পারছেন। তো পেশেন্টকে এই অবস্থায় দেখে যখন আপনি দেখা পাবেন যে পেশেন্ট শ্বাস নিচ্ছে না, হয়তো পেশেন্টের হৃদস্পন্দন কমে গেছে বাট কিছুটা বুঝতে পারবেন, তখনই পেশেন্টের যে অবস্থায় শ্বাস নিতে পারবে ঠিক আপনাকে মুখটা এই অবস্থায় নিয়ে আসতে হবে যাতে পেশেন্টের শ্বাসনালীটা ওপেন হতে পারে। এবার সেই অবস্থায় গিয়ে পেশেন্টকে সিপিআর স্টার্ট করতে হবে জানার পরে। সিপিআর স্টার্ট করতে হবে, তার আগে পেশেন্ট ব্রেথ করছে কিনা আমাদের দেখতে হবে। পেশেন্টকে ইনিশিয়ালি আমরা জিজ্ঞেস করবো এইভাবে শোল্ডারে ধরে যে আপনি ঠিক আছেন, শ্বাস নিতে পারছেন। যদি দেখা যায় যে পেশেন্ট কোনো রেসপন্ড করছে না, আমাদের তবে পেশেন্টের ক্যারোটিড পালস দেখতে হবে এখানে, যে পেশেন্টের কোনো পালস আছে কিনা, হাতেও দেখা যায় বা ক্যারোটিডেও দেখা যায়। যদি দেখা যাচ্ছে যে কোনো পালস নেই, আমরা কিছু ফিল করতে পারছি না, তখন পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা সেটা পেশেন্টের কাছে নাকের এখানে গিয়ে দেখতে হবে শ্বাস নিচ্ছে কিনা। পালস দেখা হয়তো বা অনেকের পক্ষে সম্ভব নয়, লেমেনের পক্ষে ওরা রেসপন্সিভনেসটা দেখবে, পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা সেটা দেখবে। এরপর যদি ফিল হয় যে পেশেন্ট শ্বাস নিচ্ছে না বা যদি কোনো ডাউট থাকে, সঙ্গে সঙ্গে সিপিআর স্টার্ট করতে হবে। এখন সিপিআর যেটা, সেটা খুব বেসিক প্রসেস, কিন্তু তাকে আমাদের একটা প্রটোকল মেনে সিপিআর করতে হয়। সিপিআর এর মধ্যে চেস্ট কম্প্রেশন রয়েছে, তার সাথে মাউথ টু মাউথ ব্রিদিং রয়েছে। চেস্ট কম্প্রেশন কিভাবে দিতে হবে, মাউথ টু মাউথ ব্রিদিং কিভাবে দিতে হবে, সেটা যদি প্রপার প্রটোকল মেনে করা হয় তবে কিন্তু অনেক সময় পেশেন্টের যে কোনো কারণে হোক, হার্ট অ্যাটাক হোক বা পেশেন্টের সিনকোপ হোক বা কার্ডিয়াক অ্যারেস্ট ডু টু আদার রিজন, এরিথমিয়া বা অন্য কোনো কারণে হোক, সেগুলো ইমপ্রুভমেন্ট হয়। নাও চেস্ট কম্প্রেশন কিভাবে দিতে হবে সেটা হিমাদ্রি দেখাচ্ছে। প্রথমেই আপনার বাঁ হাতটা এইভাবে নিতে হবে, দিয়ে দুটো হাতকে লক করতে হবে ঠিক স্টারনামের এখানে বাঁ দিক বরাবর। আপনাকে হাত দুটোকে, শোল্ডার দুটোকে সোজা রাখা অবস্থায় আপনাকে মিনিটে 100 থেকে 120 বার প্রেস করতে হবে একটা রিদেমে, যেটা হচ্ছে এই রিদেম। আমি এখানে বলতে চাইছি ও যেটা প্রেস করছে সেটা এক্স্যাক্টলি এইভাবেই করতে হবে। আমাদের কিন্তু তখন এটা ভাবলে হবে না যে প্রেস করছি বলে পেশেন্টের রিব ফ্র্যাকচার হলো বা অন্য কোনো কিছু প্রবলেম হয়ে যাচ্ছে কিনা, সেগুলো তখন আমরা ভাববো না। এমন ভাবে প্রেস করতে হবে চেস্ট যাতে মিনিমাম 5 to 6 সেন্টিমিটার ডিপে সেটা যায়, কারণ যদি প্রপার চেস্ট কম্প্রেশন না হয় তবে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে না পেশেন্টের। এন্ড এরপর পেশেন্টের চেস্ট সার্কুলেশনের, চেস্ট কম্প্রেশনের সাথে, মানে দিস ইজ ইনক্রিজিং সার্কুলেশন, তার সাথে সাথে আমাদের রেসপিরেশনকেও এস্টাবলিশ করতে হবে। তো যখন যদি দুজন লোক থাকে তবে একজন চেস্ট কম্প্রেস করবে আর একজন মাউথ টু মাউথ ব্রিদিং দেবে। যদি দুজন না থাকে তো একজনকেই করতে হয়, তবে সে চেস্ট কম্প্রেস করে তারপরে মাউথ টু মাউথ ব্রিদিং এ যাবে। এভরি 15 কম্প্রেশনের পরে একবার মাউথ টু মাউথ ব্রিদিং দেবে। তো এইভাবে সেম প্রসেস উইল কন্টিনিউ টিল দ্য পেশেন্ট বিকামস কনসিয়াস অর রেসপিরেশন বা সার্কুলেশন ফেরত আসে, বা ততক্ষণ আমরা করবো যতক্ষণ অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল না হচ্ছে। তো কিভাবে মাউথ টু মাউথ ব্রিদিং দিতে হবে সেটা আবার হিমাদ্রি একটু দেখা ওদেরকে সবাই। তার হচ্ছে
যে শ্বাস নিতে পারছে কিনা। যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই ক্যারোটিড আর্টারি এখানে আপনাকে হাত দিতে হবে, গলার এখানে দিয়ে বুঝতে হবে যে পেশেন্ট শ্বাস নিতে পারছে কিনা। না হলে পেশেন্টের ঠিক মাত্রা এইভাবে হালকা করে তুলতে হবে যাতে শ্বাসনালীটা ঠিক আলগা হয়ে যায়। ঠিক মুখের এই জায়গাটা দিয়ে এইভাবে আপনাকে শ্বাস দিতে হবে পেশেন্টকে। যখন মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া হয় তখন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো হেড লিফট, হেড টিল্ট এন্ড চিন লিফট, মানে আমাদের মাথাকে এরকম করতে হবে, চিনকে উপরের দিকে তুলতে হবে। আর যখন মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া হচ্ছে পেশেন্টের নোজ কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে তারপর রেস্কিউয়ার তার মাউথ পেশেন্টের মাউথের কাছে এসে যে রেস্কিউ করছে তাকে আগে বুক ভরে অক্সিজেন নিয়ে সেটা পেশেন্টকে দিতে হবে যাতে পেশেন্টের অক্সিজেনের মাত্রাটা বাড়ে বডিতে। So we have to compress the nose, we have to lift the head and tilt the chin like this, and then give the mouth to mouth breathing. যদি দুজন লোক থাকে খুব ভালো, তবে একজন রেস্কিউয়ার চেস্ট কম্প্রেশন করবে, আরেকজন মাউথ টু মাউথ ব্রিদিং দেবে, and the response should be 15:1 or 30:2. তবে আমাদের এটা মনে রাখতে হবে মোর দেন 10 সেকেন্ড চেস্ট কম্প্রেশন কিন্তু বন্ধ রাখা যাবে না। তার মানে আমাদের রেস্কিউ ব্রিদিং দেওয়ার পর ইমিডিয়েটলি চেস্ট কম্প্রেশনে ফেরত যেতে হবে। আর এটা আমরা কন্টিনিউ রাখবো যতক্ষণ না পেশেন্টের শ্বাস ফিরে আসছে বা যতক্ষণ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আমাদের কাছে আসছে। নাও আমি একটা জিনিস বলতে চাইবো, আমাদের এখানে ইন্ডিয়াতে এভরি সেকেন্ড 1 or 2 person হ্যাভ কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড দে ডাই ইমিডিয়েটলি। দিস ইজ কল্ড সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথ রেট ইজ ভেরি হাই এখানে ইন্ডিয়াতে, কারণ আমাদের এখানে বেসিক এডুকেশনে সিপিআর শেখানো হয় না, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে করা হয়ে থাকে। ওখানে প্রত্যেক কলেজের স্টুডেন্টদের, স্কুলের ছাত্রছাত্রীদের সিপিআর কিভাবে দিতে হয় সেটা শেখানো হয়। আর এটা শুধু এরকম নয় যে শপিং মলে বা সিনেমা হলে বা রাস্তাঘাটে এরকম আমরা কাউকে সাহায্য করতে পারি, সেটা নয়। ইভেন আমাদের যারা পাড়া প্রতিবেশী, আমাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে, ওদের যদি হঠাৎ করে কিছু হয় তখনও কিন্তু আমরা ওদেরকে যতক্ষণ হসপিটালের অ্যাম্বুলেন্স না এসে পৌঁছচ্ছে বা কোনো ডক্টর না আসছে, ওই সময়টুকু আমরা কিন্তু পেশেন্টকে সিপিআর করে ওর প্রাণটা ফিরিয়ে দিতে পারি। তো সিপিআর হলো একটা ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যার থেকে আমরা মানুষকে একটা নতুন জীবন দিতে পারি। তো আমি চাই আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমি চাই আমাদের চেম্বারে যারা সবাই রয়েছে সবাই যাতে সিপিআর শেখে ভালো করে, এই জন্যই সিপিআর ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এন্ড এর জন্য সিপিআর এর জন্য আমরা এখানে মেনিকুইনও এনেছি যাতে সবাই হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারে, সিপিআর শেখে আমাদের এখানে যারা পেশেন্ট আসছে বা যারা সবাই যাদের বাড়িতে অসুস্থ লোকজন রয়েছে ওদেরকে যাতে হেল্প করতে পারে সেই আশা নিয়ে আমরা সিপিআর ক্যাম্পটা করছি। থ্যাংক ইউ। কোনো পেশেন্ট হঠাৎ করে বাথরুমে এটা হলো বা কোনো প্রাইভেট প্লেসে, তখন একটা মেডিকো লিগ্যাল কোয়েশ্চেন অবশ্যই থাকে যে ওইখানে সিপিআর করা যাবে কিনা, নাকি পেশেন্টকে শিফট করে করতে হবে। তো অ্যাবাউট শিফটিং অফ দ্য পেশেন্ট ইট ইজ এ বিগ নো। উই হ্যাভ টু স্টার্ট সিপিআর ইমিডিয়েটলি। পেশেন্ট যেখানে আছে, যে কন্ডিশনে আছে সেখানেই স্টার্ট করতে হবে। একটা জিনিস শুধু আমাদের দেখতে হবে যাতে তখন পেশেন্টের কোনো ইনজুরি না হয়, হেড ইনজুরি বা অন্য কোনো ধরনের ইনজুরি না হয়, কিন্তু আদারওয়াইজ পেশেন্ট যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই পেশেন্ট যখন নিচে পড়ে গেছে মাথা ঘুরে বা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমাদের কিন্তু একদম সময় নষ্ট না করে ইমিডিয়েট কার্ডিওপালমোনারি রিসাসিটেশন স্টার্ট করে দিতে হবে। এর জন্য কোনো মেডিকো লিগ্যাল কেস হবে না। অ্যান্ড এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে, সিপিআর ক্যান বি ডান এনিওয়ার ইফ ইট ইজ এবল টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। থ্যাংক ইউ। Madam, one important question. After CPR যদি কোনো পেশেন্ট মারা যায় ওই সিচুয়েশনে, যে ওই সিপিআরটা করছে তার কোনো মেডিকেল লিগ্যাল কোনো সমস্যা হবে কিনা? এগেইন এটা খুবই ভ্যালিড কোয়েশ্চন, কারণ সিপিআর দেওয়ার সময় পেশেন্ট মারা যাওয়ার চান্স হাই। অ্যারাউন্ড 50% পেশেন্ট মে নট সার্ভাইভ। অনেক পেশেন্টেরই অনেক ধরনের আন্ডারলাইন কোমরবিডিটি থাকে যেটা থেকে সিপিআর দিয়ে সবসময় পেশেন্টকে বাঁচানো সম্ভব হয় না। বাট 50% পেশেন্ট এগেইন উইল বি এবল টু রিভাইভ। কিন্তু যে পেশেন্ট মারা গেল তার জন্য রেস্কিউয়ার মানে যে সিপিআর দিচ্ছে তাকে কিন্তু কখনো ভাবতে হবে না যে এর জন্য কোনো পুলিশ কেস হবে বা মেডিকো লিগ্যাল প্রবলেম হবে, কারণ সিপিআর দিতে গিয়ে পেশেন্ট মারা যেতে পারে কিন্তু তার জন্য কোনো ধরনেরই কোনো কেস বা পেশেন্ট যে দিচ্ছে তার কোনো প্রবলেম হবার সম্ভাবনা নেই। এই জন্য আমরা একদম নির্ভাবনায়, একদম চিন্তাহীন হয়ে সিপিআর দিতে পারবো। আমাদের তখন একটাই লক্ষ্য থাকবে যাতে পেশেন্টের লাইফ রিভাইভ করা যায়, আর এর জন্য কোনো রকম মেডিকো লিগ্যাল কোনো প্রবলেম কিন্তু যে রেস্কিউ করছে তার উপর হবে না।
থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, কোনো মেল কোনো ফিমেলকে সিপিআর দিতে পারবে কিনা? ইয়েস, এটা ইন্ডিয়ান সিনারিওতে আবার এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে মেল ফিমেলের একটা প্রবলেম থাকেই। আর সিপিআর যেহেতু চেস্টে দিতে হয়, এটা খুবই সেন্সিটিভ ম্যাটার। কিন্তু মেল ফিমেলকে সিপিআর দিতে হলে সিপিআর এর ক্ষেত্রে আমরা কিন্তু মেল ফিমেল হিসাবে ডিভাইড করি না, কারণ যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তখন মেইন লক্ষ্য হলো পেশেন্টের লাইফ রিভাইভ করা, তখন মেল ফিমেলের কথা চিন্তা করা হয় না। তো মেলকে দিলে তাতে তো এমনিতেও কোনো প্রবলেম হয় না, কিন্তু একজন মেল ইয়াং ফিমেল বেসিক্যালি যদি সিপিআর দেয় তাতে কোয়েশ্চেন হতে পারে। কিন্তু আমাদের সিপিআর দেওয়ার সময় মেল ফিমেল বা জেন্ডার ভাবলে হবে না, তখন আমাদের অ্যাজ এ হিউম্যান বিং উই হ্যাভ টু গিভ সিপিআর, আর তাতে কোনো রকম মেডিকো লিগ্যাল প্রবলেম কিন্তু হবে না। অ্যান্ড তখন আমাদের মেইন লক্ষ্য হলো পেশেন্টের লাইফ বাঁচানো, তখন একজন মেল অবশ্যই একজন ফিমেলকে সিপিআর দিতে পারবে, এর জন্য কোনো এক্সট্রা চিন্তা ভাবনা বা কোনো মেডিকো লিগ্যাল কেস হওয়ার সম্ভাবনা নেই। এই রিডিংটা রাখতে হবে, জানতে হবে, তখন প্র্যাকটিস করতে হবে। হাতটা ব্যান্ড হবে না, হাতটা ব্যান্ড হবে না, ঠিক আছে? হাতটা স্ট্রেট এটা কল, আমি